পর্যবেক্ষণ। রাজধানী এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ করে যারা ছিনতাইয়ের মতন অপকৃতির সাথে যারা জড়িত, তারা ছিনতাইয়ের জন্য নির্দিষ্ট কোনো স্পটকে তারা নির্বাচন করেন না, বরঞ্চ এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে ছিনতাই করার ক্ষেত্রে তারা সময় সুযোগ পরিস্থিতির উপরে গুরুত্ব দিয়ে তারা একটা স্থানকে আগে নির্বাচন করে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো ছিনতাইয়ের মতন অপকর্ম সংগঠন করার আগেই তারা ওই জায়গাটাকে একটা মনিটরিং সিস্টেমের ভেতরে নিয়ে আসে, ওইখানে ওত পেতে থাকা, বসে থাকা, অপেক্ষা করা। যখন তারা সুবিধা মতন কোনো টার্গেটকে নির্বাচন করে নেয় যে কাকে আক্রমণ করলে তার কাছ থেকে তারা টাকা পয়সা বা মোবাইল অথবা তার অন্য কোনো ভ্যালুয়েবলস, হাতের ব্যাগ, যে কোনো জিনিস তারা ছিনিয়ে নিতে পারবে, এরকম একজন টার্গেটকে নির্বাচন করে কিন্তু তারা অতর্কিতে হামলাটা করে এবং সর্বস্ব ছিনিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত সরে পড়ে। এক্ষেত্রে আমাদের যে অ্যানালাইসিস বা আমাদের পর্যবেক্ষণে আমরা কিন্তু পেয়েছি যে অনেক সময় দেখা যায় যে একটা স্পটে একজন ছিনতাইকারী ছিনতাই করার পরে পরবর্তী 2 মাস বা 6 মাসেও হয়তো সেখানে আবার সে কখনো ফেরত আসে না, অন্য কোনো স্পটে চলে যায়, গিয়ে তারা এই অপকর্মটা সংগঠন করে। এটাও হয়, আবার কখনো কখনো হয় যে এলাকা ভিত্তিক কোনো একটি নির্দিষ্ট অপরাধীর যদি কোনো এলাকাতে তার যদি প্রভাব বিস্তার করতে সে সক্ষম হয়, তাহলে সে দেখা যায় যে ওই এলাকাতেই সে হয়তো বারংবার ঘুরে ফিরে এসে এই ছিনতাইয়ের মতন জঘন্য অপরাধগুলোকে সে তারা সংগঠন করে। আর এরই প্রেক্ষিতে বলা যায় যে আগে ছিনতাইয়ের যে ধরন বা প্রকৃতি ছিল, সময়ের সাথে এই ধরন বা প্রকৃতির অনেক পরিবর্তন এসছে। এই পরিবর্তনগুলো হচ্ছে যেমন তারা আগে শুধু ছোটোখাটো অস্ত্র, দেশীয় অস্ত্র ব্যবহার করেই ছিনতাই করে সরে যেত। বাট ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যাচাই বাছাই করলে দেখা যায় যে তারা বড় বড় দেশীয় অস্ত্র, যেগুলো দিয়ে বড় ধরনের ভয়ভীতি প্রদর্শন করা খুব স্বল্প সময়ের ভেতরে এটা সম্ভব হয়, তাই তারা এই ধরনের অস্ত্রগুলো সাথে রাখে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মাদকাসক্তও থাকে এবং ছিনতাইয়ের সময় তাদের সেই বিবেক বুদ্ধি বা জ্ঞানটা কিন্তু তাদের থাকে না মাদকাসক্ত হওয়ার কারণে। এবং তারা যখনই কোনো ভুক্তভোগীকে আক্রমণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে, তখন তারা গুরুতরভাবে জখমও করে ফেলে, অনেক ক্ষেত্রে হাত পা বেঁধে খুনও করে ফেলে। তাই এই ছিনতাইয়ের যে ধরন প্রকৃতি আগে যেমনটা ছিল, সেটাও দিনে দিনে বেশ ভয়ানক বা ভয়াবহ একটা আকার ধারণ করছে। দেখুন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে আইনটা সরাসরি প্রয়োগ করা এটা কিন্তু আমাদের কার্যপরিধির ভেতর পড়ে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো অপরাধীর তথ্য প্রমাণ পেলে সাথে সাথে যাচাই বাছাই করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। যখনই কাউকে আমরা আটক বা গ্রেফতার করতে সক্ষম হই, সাথে সাথেই কিন্তু আমরা খুব স্বল্প সময়ের ভেতরে নিকটস্থ থানায় হস্তান্তর করে দিই। তাই মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এর মধ্যেই আমাদের দায় দায়িত্ব বা কার্যপরিধি সীমাবদ্ধ থাকে। আর এরপরে যখন আমরা থানায় হস্তান্তর করে দিই, তখন পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে, যে তাদের নামে মামলা হবে এবং সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে বিচার ব্যবস্থার ভিতরে নিয়ে যাওয়া হবে, এর জন্য যে সরকারের বা রাষ্ট্রযন্ত্রের যে অন্যান্য সংগঠনগুলো আছে তারা তো তাদের দায়িত্ব পালন করছে। যে ছিনতাইয়ের যে ধরন প্রকৃতি সেটাও কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টাকে একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে এই ধরনের প্ল্যান বা কাজ তারা আগের থেকেই করে সুসংগঠিতভাবে করেছে এবং তারা চিন্তাভাবনা করেই রেখেছিল যে এই মোটরসাইকেল আরোহী যখন এখান দিয়ে যাবে, তখন প্রতিমধ্যে আমরা তার গতিরোধ করব এবং তাকে সেখানে নিবৃত্ত করার জন্য ইট ব্যবহার করেছে। এবং চলন্ত মোটরসাইকেলের মধ্যে ইট দিয়ে আঘাত করাতে ডেফিনেটলি আঘাতের যে পরিমাণটা বা এর জখমের যে পরিমাণটা, এটা অত্যন্ত গুরুতর ছিল। তাই এই যে
পুরো যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা কিন্তু এই ধরনের ছিনতাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই এই প্ল্যানিং যে করেছে, যে মূল পরিকল্পনাকারী যে ছিল, তাকেও আমরা প্রাথমিকভাবে যেই আমরা ছিনতাইকারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তখন নিশ্চিত হই যে এই পরিকল্পনাটা কার মাথা দিয়ে এসেছিল। তখন তারও তথ্য প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সংস্থার ভিত্তিতে, আমরা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার অবস্থান কোথায়। সেখানে গিয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং এই মূল পরিকল্পনাকারীকে এই মামলার যেই তদন্তকারী কর্মকর্তা, তার অধিযাচন পত্রের প্রেক্ষিতেই আমরা তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করে দিই। দেখুন, যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডেরই কিন্তু ধরেন একটা চক্র থাকে এবং এই চক্রটা ছোট হতে পারে, বড় হতে পারে। এখন আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছি, আমরা সবসময় এগুলো নিয়ে যখন পর্যালোচনা করি, আমরা দেখতে পাই এর পেছনেও কেউ না কেউ কলকাঠি নাড়ে। অর্থাৎ বলতে বোঝাচ্ছি যে এই ছিনতাইকারী বলেন বা অন্য যে কোনো ধরনের ছোট বা বড় অপরাধ চক্র থাকে, তাদের পেছনেই কোনো না কোনো মদতদাতা অথবা কোনো না কোনো আশ্রয়দাতা কিন্তু কাজ করে। এই ক্ষেত্রে এলাকার প্রভাবশালী বা আপনি বলতে পারেন যে মাদকের সংঘবদ্ধ চক্র, কারণ মাদকের টাকা সংকলন করার জন্যই কিন্তু তারা পরবর্তীতে অন্যান্য কোনো ধরনের অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যায়। ছিনতাই কিন্তু তার ভেতরে অনেক বড় একটা কারণ। তাই বলা যায় যে ধরেন মাদক চক্রের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, যারা অর্থের যোগানদাতা, যারা মদতদাতা, তারাই কিন্তু এই ছিনতাইয়ের সাথেও সরাসরি সম্পৃক্ত থাকে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই কিন্তু ছিনতাই, মাদক ব্যবসা, এই ধরনের যে জঘন্য ধরনের অপরাধগুলো, এই অপরাধগুলো কিন্তু সংগঠিত হয় আমাদের সমাজে। আমরা অপরাধের যে প্রবণতা, যেহেতু এটা সময়ের সাথে পরিবর্তনশীল, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের যে ফুট পেট্রোল, স্ট্যাটিক পেট্রোল অথবা আমরা যানবাহনের মাধ্যমে যে পেট্রোলগুলো নিয়মিতভাবে দিয়ে থাকি, এই পেট্রোলের সময় কখন হবে, স্থান কখন হবে, এটা আমরা নির্ধারণ করার চেষ্টা করি হচ্ছে সেই অ্যানালিসিসের ভিত্তিতে, যে কোন এলাকায় কোন সময়টা অপরাধপ্রবণ হয়ে ওঠে। তো ওই সময়টাকেই টার্গেট করি, কিন্তু আমরা ওই সমস্ত এলাকাগুলোতে আমাদের পেট্রোলগুলোকে পরিচালনা করি। একইভাবে আমাদের যে তল্লাশি চৌকি থাকে বা আমরা যেটাকে চেকপোস্ট বলি, এই স্ট্যাটিক চেকপোস্টগুলোও কিন্তু আমরা নির্ধারণ করি যে কোন সময় কোন এলাকাতে চেকপোস্টগুলো নির্ধারণ করার মাধ্যমে আমরা সন্ত্রাসীদের যে যাতায়াতের গতি প্রকৃতি, সেটাকে আমরা প্রতিহত করতে সক্ষম হব, সেটার উপরেই ডিপেন্ড করে। তাই মোটা দাগে বলা যায় যে এক একটা এলাকার অপরাধের গতি প্রকৃতির উপর অ্যানালিসিস করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে ফুট পেট্রোল, স্ট্যাটিক পেট্রোল অথবা তল্লাশি চৌকি, এগুলোকে আমরা নির্ধারণ করে থাকি। এছাড়াও সারা দেশে সার্বক্ষণিকভাবে কিন্তু সাদা পোশাকে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে। অনেক সময় দেখা যায় যে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমেও আমরা ছিনতাই বা খুন, রাহাজানি, এই ধরনের যে অপরাধগুলো যেটা ভবিষ্যতে সংগঠিত হতে পারত, সংগঠন হওয়ার আগেই আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলতে সক্ষম হই।